হ্যালো এইচএসসি 26 এর কাচ্চা হোপফুলি ইউ আর ওয়েল। তো আজকে তোমাদের আইসিটি পরীক্ষা শেষ হয়েছে। এখন পরীক্ষা কেমন হয়েছে, ভালো হয়েছে কি খারাপ হয়েছে বা হার্ড হয়েছে কি কঠিন হয়েছে হোয়াট এভার, আমি জানতেও চাই না বা আমি মানতেও চাই না, কোনো কিছুই চাই না। যা হয়েছে হয়েছে ভাই, যা হয়েছে হয়েছে। এখন আজকে থেকে মানে তোমাদের গ্রুপিং সাবজেক্ট অর্থাৎ সায়েন্সের সাবজেক্টের পড়াশোনা শুরু, এবং এই সাবজেক্টগুলোর উপর ডিপেন্ড করেই কিন্তু তোমাদের এইচএসসি পরবর্তী যে এডমিশন, এই এডমিশনের ক্ষেত্রে একটা বড় একটা জিনিস তোমাদের কাজে দিবে। কি কাজে দিবে? যাদের ইঞ্জিনিয়ারিং প্যাশন তাদের ক্ষেত্রে কিন্তু বলেই দিচ্ছি, ফিজিক্স, কেমিস্ট্রি এবং হায়ার ম্যাথ এই তিনটা সাবজেক্টে টার্গেট রাখবা 90+ তোলার। ওকে, টার্গেট রাখবা 90+ তোলার। তো যাই হোক, তো এই ভিডিওর মধ্যে আমি তোমাদের পদার্থ প্রথম পত্র কি কি জিনিসপত্র পড়বা বা কি কি জিনিসপত্র শেষ মুহূর্তে তোমরা একটু দেখে যাবা, বা কি কি জিনিসপত্র থেকে আসতে পারে বা কি কি মিস্টেক তোমরা করতে পারো, এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। ঠিক আছে, তোমাদের বড় বড় প্ল্যাটফর্মের বড় বড় ভাইয়ারা স্যাররা তোমাদের ভালো ভালো গাইড দিচ্ছেন, বোর্ডের এমসিকিউ বা বোর্ডের সিকিউ ধরে ধরে দেখিয়ে দিচ্ছেন। হোয়াট এভার, আমি তাদের মতো দেখাবো না। আমি জাস্ট প্রত্যেকটা অধ্যায়ের কোন কোন টপিক্স একটু ফোকাস দিব, আমি টপিক্স গুলো লিখে লিখে তোমাদের একটু ফর্মুলা দিয়ে দিব। কারণ আমি বিশ্বাস করি, যেহেতু তোমরা পরীক্ষা দিচ্ছ, তার মানে তোমাদের সবগুলো টপিক্স ক্লিয়ার। এখন কোন কোন টপিক্স একটু বেশি ফোকাস দেওয়া উচিত এবং ওই টপিক্স থেকে কি কি টাইপের প্রশ্ন বা কিভাবে একটু মডিফাই করতে পারে, এই জিনিসগুলো নিয়েই আজকের এইখানে আলোচনা করবো। সো সম্পূর্ণ ভিডিওটা দেবা। আর তোমাদের যদি এমসিকিউ সাজেশন লাগে বা এই ক্লাসের যদি স্লাইড লাগে, তাহলে অবশ্যই কমেন্টে তুমি জানাইবা যে তোমাদের যদি পিডিএফ লাগে বা স্লাইড লাগে, যাই লাগে, স্লাইড লাগলে স্লাইড লিখে কমেন্ট করবা। আর যদি তোমাদের সাজেশন পিডিএফ লাগে তাহলে পিডিএফ লিখে কমেন্ট করবা, তোমাদের ইনবক্সে আমি দিয়ে দিব। ঠিক আছে, তো চলুন আজকে আমাদের এই যে ভিডিওর উদ্দেশ্যটা সফল করি। আজকে আমাদের ভিডিওর উদ্দেশ্য কি? আজকে আমাদের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে এইচএসসি 26 পদার্থ প্রথম পত্র 100% সাজেশন। পড়া শুরুর আগে ভিডিওটা দেখে নাও। তো আবারও আমি বলে দিচ্ছি, আমি কিন্তু তোমাদের এই যে আমি দেখা যায় কিনা জানি না, এই যে আমি কিন্তু অন্যান্য ভাইদের মতো কিন্তু আমি এইভাবে লিখে লিখে ধরিয়ে ধরিয়ে সাজেশন দেই না। ওকে, তো চলুন। তো প্রথমেই দেখো আমাদের প্রথম অধ্যায়। তো প্রথম অধ্যায় থেকে কিন্তু আমরা সিকিউ আনসার করি না বা করার কারো উদ্দেশ্য নাই, আমি এটা ভালো করেই জানি বা আমি সাজেশন করব না। হ্যাঁ, আর তুমি আরেকটা জিনিস এই ক্লাসের মধ্যে আমি তোমাদের বলে দিব যে কোন 5টা অধ্যায় বা 6টা অধ্যায় তুমি সিকিউর জন্য পড়বা বা তুলনামূলকভাবে তোমাদের সহজ হবে। তো প্রথম অধ্যায় থেকে সিকিউর জন্য পড়বা না, প্রথম অধ্যায় থেকে তোমরা যে জিনিসটার জন্য পড়বা সেটা হচ্ছে এমসিকিউ। প্রথম অধ্যায়টা আমাদের রাখলাম কি আমরা, এমসিকিউ। প্রথম অধ্যায় থেকে কি কি এমসিকিউ আসতে পারে এইটা বলে দিই। শতকরা ত্রুটি রিলেটেড, শতকরা ত্রুটি, শতকরা ত্রুটি সম্পর্কিত। তারপরে হচ্ছে ওই যে আমাদের স্ফেরোমিটারের পিচ, লঘিষ্ঠ গণন, যেগুলো ক্লাস 9-10 পড়ছিলাম, লঘিষ্ঠ গণন, এই যে এইগুলা, এই জিনিসপত্র। আর কি আর কিছু, এই যে থিওরি টাইপ জিনিসপত্র, শেষ থিওরি টাইপ। এই হচ্ছে প্রথম অধ্যায় থেকে আমাদের যদি এমসিকিউ আসে, আমরা এই এমসিকিউ দেবো। এই জিনিসটা শতকরা ত্রুটি বা আপেক্ষিক শতকরা ত্রুটি, এই যে জিনিসটা, এটা একটু ভালো করে পড়বা, কারণ এইটা কিন্তু তোমাদের ইন ফিউচার এডমিশনে কাজে লাগবে। আমার প্লেলিস্টও কিন্তু মানে উপরে যে থাম্বে ইয়াস আই বাটন আছে, এখানে কিন্তু দেখতে পারবা আপেক্ষিক শতকরা ত্রুটি মানে ত্রুটি রিলেটেড অলরেডি ভিডিও আপলোড করা আছে। ওই ভিডিওটা দেখলে তুমি এই ত্রুটি রিলেটেড যে কোনো প্রবলেম তুমি সলভ করতে পারবা, যেটা এইচএসসি 2 এডমিশনে কাজে লাগবে। ওকে, তো প্রথম অধ্যায়ের সাজেশন বলতে এইটুকুই, প্রথম অধ্যায়ের সাজেশন, এর বাইরে কোনো কিছুই নাই। ওকে, তো আবার বলে দিই, যাদের স্লাইডটা প্রয়োজন হবে তোমরা স্লাইড লিখে কমেন্ট করবা, আর যারা এমসিকিউ প্রয়োজন মানে ফিজিক্স ফার্স্ট পেপার এমসিকিউ সাজেশন প্রয়োজন, তাদের পিডিএফ লিখে কমেন্ট করবা। ঠিক আছে, আর যাদের স্লাইড প্লাস পিডিএফ দুইটারই প্রয়োজন, তোমরা স্লাইড প্লাস পিডিএফ দুইটা লিখে কমেন্ট করবা। এবং তোমাদের এই ক্লাসটা যদি উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট, যা খুশি তাই করতে পারো, হোয়াটএভার। তাহলে এখন আমাদের প্রথম অধ্যায় শেষ হলো। আমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম কি? দ্য ফেমাস ভেক্টর। ওকে, এই দ্বিতীয় অধ্যায় থেকে আমরা কি কি আনসার করবো? এই দ্বিতীয় অধ্যায় থেকে সিকিউ আমরা আনসার করবো, সিকিউ করবো আমরা, প্লাস কি এমসিকিউ তো দিয়েই দিবে, সিকিউ এবং এমসিকিউ। ঠিক আছে, এই দ্বিতীয় অধ্যায় থেকে আমরা সিকিউ এবং এমসিকিউ আমরা আনসার করবো। কারণ বলতে পারো কেনই আমরা এই দ্বিতীয় অধ্যায় থেকে আনসার করবো, কারণ আমরা সব থেকে ফিজিক্স প্রথম পত্রে সব থেকে বেশি সময় নিয়ে পড়ি ভেক্টর। সো এটাকে আমরা রেসপেক্ট দিই, এটার সিকিউ এবং এমসিকিউ দুইটাই আমাদের পারা উচিত। তো ভেক্টরের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কোন টপিক্স, ভেক্টরের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট টপিক্স কোনটা যদি তুমি আমাকে বলো, সেটা হচ্ছে আপেক্ষিকতার টপিক্স। আপেক্ষিকতা বলতে আপেক্ষিক বেগের টপিক্স, আপেক্ষিক বেগ। ভেক্টরের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক্স হচ্ছে আপেক্ষিক বেগ। এইখানে মধ্যে আপেক্ষিক বেগের মধ্যে আছে বৃষ্টি ছাতার যে ম্যাথগুলা, বৃষ্টি ছাতার ম্যাথ। এখন আবার ভাইবো না যে ভাই বৃষ্টি ছাতার ম্যাথ তো পারি, টেন থিটা সমান P/Q এই ফর্মুলা দিয়ে করবা। না, এখান থেকে তোমাকে যদি একটু ঘুরিয়ে দেয়, তাহলে ধরা খাইবা। তো তোমার এই জিনিসটা ক্লিয়ার হওয়ার জন্য তোমার কোন ম্যাথটা করা উচিত? তোমার রাজশাহী বোর্ড 19-এর ম্যাথটা দেখা উচিত।
রাজশাহী বোর্ড 19, 19। এই রাজশাহী বোর্ড 19-এর ম্যাথটা দেবা, প্লাস আরেকটা ম্যাথ দেবা ময়মনসিংহ বোর্ড 2022, ময়মনসিংহ 2022, 22 না হয় 23 দেবা, যে একটা ইয়ে আসলো, সেখানে খুব সম্ভবত তোমার মুরাদ, মুরাদ নামের একটা পার্সন ছিল, সৃজনশীল দেখলেই করলেই তোমরা পাইবা। ময়মনসিংহ বোর্ড 2022 বা 23-এর ম্যাথটা দেবা এবং রাজশাহী বোর্ড 2019-এর ম্যাথটা দেবা। এই দুইটা ম্যাথ যদি তোমরা ভালো করে বুঝে নাও, তাহলে আপেক্ষিক বেগের কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এই যে গতানুগতিক দ্বারা তুমি হেঁটে যাচ্ছ, এ করছো, এটা সবাই পারবে ভাই, সবাই পারবে। সো এই টাইপের ম্যাথ দিয়ে তুমি আটকাবা না, তুমি আটকাবা এই দুইটা টাইপের ম্যাথ যদি তোমার আসে, তাহলে তুমি পরীক্ষার ফলে তুমি কনফিউশনে পড়ে যাইতে পারো। দুইটাই কিন্তু আমাদের ইউটিউবেও আছে, দুইটার সলভ ক্লাস চাইলে দেখতে পারো, আর এখন দরকার নেই, এত বেশি দরকার নেই। ওকে, তারপরে তারপরে আমাদের ভেক্টর থেকে কি দিতে পারে? ভেক্টর থেকে আমাদের যে দিতে পারে নদী নৌকার ম্যাথ, নদী নৌকা সম্পর্কিত ম্যাথ, নদী ও নৌকার ম্যাথ, নৌকার ম্যাথ, এইগুলা জাস্ট নর্মাল যে ম্যাথ। নদী নৌকার যে ম্যাথটা, এখানে সময় রিলেটেড যে ম্যাথটা, যে পারে পৌঁছাইবো কিনা, এইটা একটু ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে, সময় রিলেটেড ম্যাথ। তারপরে ক্যালকুলাস, 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 ক্যালকুলাসের মধ্যে তোমার কার্ল এবং ডাইভারজেন্স, কার্ল অ্যান্ড ডাইভারজেন্স, কার্ল অ্যান্ড ডাইভারজেন্স এই সম্পর্কিত তোমাকে দিতে পারে একটা পয়েন্টের। আর যে জিনিসটা দেবা, আর হচ্ছে তোমার ভেক্টর থেকে আর কি দিতে পারে, আর তেমন কোনো কিছু দেওয়ার নাই। আর লব্ধি নির্ণয়, লব্ধি সংক্রান্ত দিতে পারে, লব্ধি, লব্ধি সংক্রান্ত, লব্ধি সংক্রান্তের মধ্যে, এবং উপাংশ, উপাংশ সংক্রান্ত, উপাংশ, এই উপাংশটা আবার এড হয়ে যায় আমাদের এই নদী নৌকার মধ্যে, উপাংশ জিনিসটা এড হয়ে যায় আর কি। ওকে, সো এই ছিল সিকিউর পার্ট, এইগুলো হচ্ছে আমাদের ভেক্টরের সিকিউর পার্ট। এমসিকিউর পার্টের মধ্যে তোমাদের যে কন্ডিশন গুলো আছে, এমসিকিউ পার্টের মধ্যে যে জিনিসটা দেবা, কন্ডিশন গুলো দেবা, কন্ডিশন, শর্ত, শর্তগুলোর মধ্যে কি দেবা এমসিকিউ পার্টের মধ্যে, শর্তগুলো দেব, শর্ত সম্পর্কিত, সম্পর্কিত, শর্ত সম্পর্কিত কি, এই যে লম্ব, তারপরে সমান্তরাল, এইগুলো লম্ব সমান্তরাল, এই জিনিসপত্র, লম্ব সমান্তরাল, এই সম্পর্কিত জিনিসপত্র দেবা। দুইটা ভেক্টর কখন লম্ব হবে, হলে এর মান কত, দুইটা ভেক্টর কখন সমান্তরাল হবে, বা সমান্তরাল যদি হয় তাহলে এর মান কত। তারপরে আমাদের কোণ নির্ণয়, কোণ নির্ণয়, নির্ণয়, তারপরে লব্ধির সর্বোচ্চ সর্বনিম্ন মান সংক্রান্ত, সর্বোচ্চ সর্বনিম্ন মান, সর্বোচ্চ সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান। দেন হচ্ছে একক ভেক্টর, একক ভেক্টর, একক ভেক্টর। দেন হচ্ছে শূন্য ভেক্টর বা নাল ভেক্টর, শূন্য বা নাল ভেক্টর, নাল ভেক্টর, শূন্য বা নাল ভেক্টর। সো এইগুলা একটু দেখবা, এইগুলাতে তোমরা ভুল করার পসিবিলিটি বেশি, যেমন লম্ব সমান্তরাল, এগুলো বিশেষ করে ভুল করার পসিবিলিটি বেশি হচ্ছে একক ভেক্টরে। তোমাকে একক ভেক্টর যদি মান বলে, তাহলে ডিরেক্ট এটার মান 1। ওকে, আচ্ছা, কোন একটা ভেক্টর ধরো এ ভেক্টর এন্ড তার একক ভেক্টর ধরলাম এ টু বি, এদের মধ্যবর্তী কোণ কত, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0। কোন একটা ভেক্টর এবং তার একক ভেক্টরের মধ্যবর্তী কোণ হয় 0। ওকে, সো এই জিনিসগুলোতে এমসিকিউতে একটু ফোকাস দিবে, কারণ এইগুলাতে তোমরা মিস্টেক করে বেশি, এগুলোতে আমরা মিস্টেক করি বেশি। ওকে, তাহলে আমরা ভেক্টরের মধ্যে কি পাইলাম, সিকিউর ক্ষেত্রে দেখো আমরা বেশি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই যে আপেক্ষিক বেগের কনসেপ্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে আপেক্ষিক বেগ। হ্যাঁ, এখানে আমাদের আরেকটা আছে, ঢাকা বোর্ডের গাড়ির, ঢাকা বোর্ড গাড়ি একটা ই আছে, গাড়ি যাচ্ছে পূর্ব দিকে, আবার উত্তর দিকে, বায়ু সাপেক্ষে এত পড়তে দেখছে, দেখা যায় ঢাকা বোর্ডে একটা প্রশ্ন আসছে গাড়ির, ট্রাক এবং গাড়ি আর কি। সো এইটা দেবে, তাহলে আপেক্ষিক বেগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আসার সম্ভাবনা আপেক্ষিক বেগ থেকে আমি বলতে পারছি যে 80 থেকে 90%। জানি না আমাদের শিক্ষামন্ত্রী মিলন স্যার এটা দেখছেন কিনা, দেখে যদি প্রশ্ন চেঞ্জ করে দেন, এই জন্য কর্তৃপক্ষ দায়ী না। আচ্ছা, যাই হোক, তো আপেক্ষিক বেগ থেকে আসতে পারে। আপেক্ষিক বেগে ঢাকা বোর্ডের একটা ম্যাথ আছে, এটা 13 বা 17 এরকম পাইবা, এটা থেকে দেবে 13 বলে কি 23 বা 17-তে আসছে মেবি। এবং বৃষ্টি ছাতার ক্ষেত্রে রাজশাহী বোর্ড 19 দেবো, এবং ময়মনসিংহ বোর্ডের দেবো, এখানে মেবি মুরাদের ই আছে, মুরাদ নাম আছে পাইবা, মুরাদ, ওই যে দাঁড়ায়, তারপরে বাতাস দক্ষিণ থেকে উত্তর দিকে দেয়, দেন দৌড় তুলে 5 7 ম্যাথ করানোর সময় পাইবা। আচ্ছা, আর পড়বা কি এইগুলা সিকিউর জন্য, এইগুলা কিন্তু সব সিকিউর, সিকিউর জন্য, ঠিক আছে। ক্লাস লেকচার, এই লেকচারগুলো বোরিং লাগতে পারে, কারণ আমি তো তেল মশলা দিয়ে তোমাদের সব ভাইদের মতো বুঝাই না, আমার এইভাবেই তোমরা পড়বা, পরে একটু জিনিস যখন তুমি গেইন করতে পারো, তখন একটু আনন্দ পাইবে, নিজে আনন্দ পাইবে, ক্রেডিট নিজে নিতে পারবা। ওকে, তাহলে দ্বিতীয় অধ্যায় শেষ। দ্বিতীয় অধ্যায় থেকে আমি বলছি ভেক্টর থেকে সিকিউ দিব, আরেকটা হচ্ছে তৃতীয় অধ্যায়, এটা থেকেও আমি সিকিউ দিব, এটা থেকেও ভাইয়া আমরা সিকিউ দিব। এইটা শর্ট সিলেবাসের ছিল না, বাট তোমাদের যেহেতু ফুল সিলেবাস, এইটা থেকে আসতে পারে বেশি গতিবিদ্যা। এবং এইটা থেকে আসলে ভাই, যদি তুমি না পারো, যদি তুমি না পারো, তাহলে বলবো যে তোমার লজ্জা শরম থাকা উচিত। ওকে, অ্যাকচুয়ালি এটা থেকে ঘুরিয়ে আসার মতো তেমন কোনো প্রশ্ন আমার কাছে মনে হয় না যে আছে, মানে ঘুরিয়ে পেঁচাইয়া দিতে পারে এমন কোনো প্রশ্ন নাই। সো এইখান থেকে যে জিনিসটা দেবা, এখান থেকে দেবা যে নির্দিষ্ট সময় পরে ব্যাগ নির্ণয়, সময় পর ব্যাগ, সময় পর ব্যাগ নির্ণয়। এখন একটা কথা আমি বলি, বেগ নির্ণয়, তো নির্দিষ্ট সময় পরে বেগ নির্ণয়ের যে ম্যাথটা, ধরো তুমি একটা প্রাস, প্রাস আর কি, প্রাসের
প্লাসই দিবে, এখান থেকে দিলে প্লাসই দিবে। প্লাস দেওয়ার সম্ভাবনা 90 থেকে 95%। প্লাস দেওয়ার সম্ভাবনা 90 থেকে 95%। এখন কিভাবে দিতে পারে, ধরো একটা প্লাস এইভাবে আছে, তো একটা প্লাসকে তুমি ধরো, এই তো প্লাস এইভাবে পড়ছে, ধরো তুমি উলম্বের সাথে এই অনুভূমিকের সাথে এই থিটা কোণে তুমি নিক্ষেপ করছো, ভালো কথা। তো তোমাকে ভি নট বেগে, ধরো ভি নট বেগে বা ইউ দিয়ে দিলাম আমি, ইউ বেগে তুমি নিক্ষেপ করছো, ভালো কথা। এখন তোমাকে যে জিনিসটা বলতে পারে যে ধরো 2 সেকেন্ড পর তার বেগ কত, বেগ কত, এই সম্পর্কিত 2 সেকেন্ড পর বেক কত। এখন এখানে দেখবা মোস্ট অফ গাইড টাইপ এইগুলাতে 2 সেকেন্ড পরে বেক কত বলতে তারা যে জিনিসটা বের করছে, ভি সমান বের করছে যারা, ধরো ভি ইউ এক্স স্কোয়ার প্লাস ইউ ওয়াই স্কোয়ার দিয়ে জাস্ট এই ভ্যালুটা বের করে দিছে অনেক লিখে। বাট এইটা করলে কিন্তু ভুল হওয়ার পসিবিলিটি, মানে ভুল না, তুমি পার্সিয়াল মার্ক পাবে। যদি 3 মার্কসের মধ্যে আসে তাহলে তুমি এখানে 2 পাইতে পারো। কি জন্য 2 পাইতে পারো, কারণ প্রশ্ন বলছে বেগ কত। তো বেগে আমরা জানি কি একটা ভেক্টর রাশি, সো ভেক্টর রাশির কি থাকে, মান দিক থাকে, রাইট? তাহলে তুমি যে জিনিসটা বের করছো, এই যে এই ফর্মুলা দিয়ে যে জিনিসটা বের করছো, সেটা কিন্তু তুমি বেগের মানটা বের করছো। সো বেগের দিকটা তো বের করো নাই, তাহলে দিকটা বের করতে হবে। তো দিক বলতে কি বুঝি আমরা, থেটা বের করতে হবে, অর্থাৎ অ্যাঙ্গেল বের করতে হবে। তার মানে তুমি খুব কষ্ট করে 2 সেকেন্ড পরে যদি শুধুমাত্র তোমাকে প্রশ্ন লেখা থাকে বেগ কত, তাহলে বেগের মান প্লাস দিক দুইটাই অ্যাড করবে, তাহলে এটার প্রপার আনসার হবে মান এন্ড দিক। এই দুইটা নির্ণয় হলে আমাদের কোনো স্যার, যে স্যারই দেখুক, রাফ স্যার মার্কস দেয় না, আবার কিছু স্যার মার্কস দিয়ে দেয়, এই ধরনের 2 ক্যাটাগরির স্যারই প্রশ্ন দেখুক, তোমাকে 1 মার্কও কাটবে না। আর তুমি যদি এইটা দেখো, ধরো আমার মতো যদি স্যার পড়ে ভাই একটু লজিক দিয়ে অ্যানালাইসিস করে, সে কিন্তু মার্ক কাটবে। আমি 3 জায়গায় তোমাকে 2 দিব, কারণ তোমাকে বলতে বেগ কত, তুমি বেগ বলতে ভেক্টর রাশি মান এবং দিক থাকে, তুমি শুধুমাত্র মান লিখছো, দিক লেখো না, দ্যাটস ওয়াই তুমি পার্সিয়াল মার্ক পাবা। ওকে, সো এই মিস্টেকটা করবা না, ক্লিয়ার? তো এই মিস্টেকটা করা যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন দেখো এখান থেকে আর কি কি দিতে পারে। পাশের সর্বোচ্চ, সর্বোচ্চ কখন হবে, আরম্যাক্স, আরম্যাক্স কখন হয়, যখন থিটার মান কত হয়, 45 ডিগ্রি হয়, 45 ডিগ্রি হয়। এই জিনিস গেল। পাঁচ সম্পর্কিত আরো কিছু বলি, আরো কিছু বলি, বলতে ভালোই লাগে, অনেক বছর পর আমি ফুল সিলেবাসে পাচ্ছি, তো তোমাদের বকবক করতে একটু ভালোই লাগছে। তো এরপরে পাঁচ সম্পর্কিত যে ওই আমাদের সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগে, এই ধরো একটা প্রাসকে তুমি এইভাবে নিক্ষেপ করছো, তাহলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগে, সেই সময় সে কত অনুভূমিক দূরত্ব অতিক্রম করে, এই ধরনের টাইম দিতে পারে যে সেই সময় সে কত অনুভূমিক দূরত্ব অতিক্রম করে। তাহলে অনুভূমিক দূরত্ব অতিক্রমের ফর্মুলা হচ্ছে এক্স সমান হচ্ছে আমাদের যে ইউ কজ থিটা টি, ইউ কজ থিটা টি, এইভাবে ঘুরিয়ে দিতে পারে আর কি। তো একটা প্লাস তোমাকে বললো যে সর্বোচ্চ উচ্চতা উঠতে যে সময় লাগে, ওই সময় সে কত অনুভূমিক দূরত্ব অতিক্রম করে সেটা ফাইন্ড আউট করো। তারপরে যে ফর্মুলা আছে ওয়াই ইজ ইকুয়াল এক্স টেন থিটা নট মাইনাস জি এক্স স্কোয়ার, ফর্মুলা কিন্তু আমার ভুল হইতে পারে, আমি কিন্তু মুখস্থ নেই, মানে মুখস্থ করে নেই, বা আমি এখন দেখিও নাই। সো এখানে আরো কি কি আসলে হাবি যাবে, ইউ স্কোয়ার সাইন 2 থিটা সামথিং, যাই না, ফর্মুলা ভুল হইতে পারে, ঠিক আছে? আবার এটা স্ক্রিনশট তুলে আবার এই মানে কোন যে প্ল্যাটফর্ম থেকে কি কি আবি গ্রুপ আছে না, প্রতারণা গ্রুপ, এগুলো আবার মিস্টেক ধরিও না, ঠিক আছে? মিস্টেক ধরিও না, জাস্ট আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি এই টাইপের একটা ফর্মুলা আছে, বইতে দেবা, ঠিক আছে? বইতে দেবা, আমি কিন্তু কোনো বইটই নিয়ে বসি নাই, দ্যাটস ওয়াই আমি চেক দিব, এটার কোনো ওয়ে নাই। সো এই টাইপের একটা ইয়ে আছে। এখানে কি, এখানে হচ্ছে এক্স অনুভূমিক দূরত্ব অতিক্রম করলে সে কতটুকু উলম্ব দূরত্ব অতিক্রম করে, এই জিনিসটা বোঝায়। ধরো এইখানে আছে, তাহলে এই জিনিসটা হচ্ছে এক্স এবং এই জিনিসটা হচ্ছে ওয়াই, এই জিনিসটা হচ্ছে ওয়াই, বুঝাইতে পারলাম? এই জিনিসটা হচ্ছে ওয়াই। তাহলে তোমাকে বলতে পারে যে 75 মিটার যদি সে অনুভূমিক দূরত্ব অতিক্রম করে, তাহলে উলম্ব সরণ কতটুকু হবে। বা ওই যে আছে না তীরের একটা আমাদের প্রিভিয়াস, এটা তোমরা পাইবা যে 2015 থেকে 2019-এর যদি তোমরা বোর্ড কোয়েকশন দেখো, বোর্ড কোয়েকশন যদি দেখো তাহলেই তোমরা পাইবা। এটা কিরকম, ধরো কি বল, হ্যাঁ, আমাদের বিশ্বকাপ খেলা চলে, সো একটা উদাহরণ দেই, ধরো গোল পোস্ট আছে, এইখানে ধরো আমাদের সেই মেসি, ঠিক আছে, এই হচ্ছে তার, এইখানে ধরো গোল পোস্ট, ওকে। তাহলে ধরো এখানে 70 মিটার দূর আছে মেসির দূর থেকে, সো মেসি একটা শুট করলে এই শুটটা গোল হওয়ার সম্ভাবনা কি না, ঠিক আছে, শুট করলো, শুটটা গোল হতে পারে কি না, সেই ধরনের কেস দিতে পারে। তাহলে ধরো সে থিটা নট কোণে ইয়ে করলো, ধরো ইউ সমান সামথিং একটা ভ্যালু দেওয়া আছে, আমরা বলতে পারে যে মেসি যে শুটটা করছে সেটা গোল হবে কিনা, এবং গোল পোস্টে একটা উচ্চতা দেওয়া আছে ধরো 1.5 মিটার সামথিং, এইভাবে দেওয়া আছে। তাহলে তোমাকে যে জিনিসটা করতে হবে, তোমার এই যে 70 মিটার সেটা হচ্ছে এক্স এর মান। এখন তুমি এই এক্স এর মান ইউজ করে তুমি ওই যে ওয়াই সমান টেন থিটা এক্স দেন মাইনাস জি এক্স স্কোয়ার বাই হচ্ছে 2 সামথিং মেবি ইউ স্কোয়ার বাই 2 জি এক্স নাকি একটা আছে, এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলা বসে তুমি ওয়াই এর মানটা বের করবা। ওয়াই এর মানটা যদি আমাদের কি 1.5 এর থেকে কম হয় তাহলে গোল হবে, আর 1.5 এর থেকে বেশি হইলে বলটা এই যে আউট অফ লাইন, মেসি ফ্রি কিকটা মিস করলো আর কি, ঠিক আছে? সো এই সম্পর্কিত জিনিসটা দেবা। গতিবিদ্যা থেকে আর কোনো কিছু সাজেশন দেওয়ার তো নাই, এইগুলোই। এখন দেখো গতিবিদ্যার এমসিকিউতে যদি আসি, এমসিকিউতে
এমসিকিউর ক্ষেত্রে যে জিনিসটা একটু নজরে রাখবা সেটা হচ্ছে যদি তোমাকে সমীকরণ রিলেটেড দিয়ে দেয়, ধরো এক্স এর সমীকরণ দিয়ে দিল, এখানে একটা এক্স এর সমীকরণ বললো, এখন বলতে পারে যে 2 সেকেন্ড পরে বা 3 সেকেন্ড পরে তার কি বের করো, ত্বরণ বের করো। তো এই জিনিসটা করার জন্য প্রথমেই তোমাকে এই যে সমীকরণটা দেওয়া আছে সেটাকে এক্স এর সাপেক্ষে মানে সময় সাপেক্ষে অন্তরীকরণ করবা, দেন আবার ওইটাকে তুমি যদি ব্যাকটাকে তুমি যদি সময় সাপেক্ষে অন্তরীকরণ করো, বা এটাকে তুমি যদি বলতে পারি ডিএক্স স্কোয়ার বাই ডিটি স্কোয়ার, অর্থাৎ সরণকে পরপর 2 বার অন্তরীকরণ করি, তাহলে আমরা ত্বরণ পাই। তাহলে তোমাকে যে জিনিসটা করতে হবে, প্রথমে ত্বরণের ইকুয়েশন বা বেগ বললে বেগের ইকুয়েশন, ওই ইকুয়েশনটা তোমাকে আগে নিয়ে আসতে হবে, দেন তুমি কি বসাতে হবে, আমাদের সময়টা বসাতে হবে। ঠিক আছে, এই জিনিসটা একটু ফোকাসে রাখবা, কারণ অনেকেই যে জিনিসটা করে ইকুয়েশন দিয়ে ইকুয়েশনের মধ্যেই প্রথমেই বসিয়ে দেয়, বসিয়ে দিয়ে এক্স একটা মান বের করে, দেন ওই মানটাকে এগেইন আবার ওই যে সময় দ্বারা ভাগ করে হাবি জাবি করে আরো বহুত কিছু করে। ভাই এইটা করা যাবে না। আমাকে যদি স্বর্ণের ইকুয়েশন দেয় তাহলে প্রথমেই আমাদের কাজ হচ্ছে বেগের ইকুয়েশন বা ত্বরণের ইকুয়েশন দাঁড় করানো, দেন টি এর ভ্যালুটা বসানো। ওকে, এখন উল্টা ভাবেও তো বলতে পারি, ধরো ত্বরণের একটা ইকুয়েশন দিয়ে দিল, এখন বলতে পারে যে তুমি এখান থেকে বেগ বা এখান থেকে সরণ বের করো। তাহলে এটার জন্য কি করতে হবে, এটার জন্য খুব সিম্পল বিষয়, ত্বরণ থেকে আমরা যদি বেগ পাইতে চাই তাহলে ত্বরণকে সময়ের এক্সপেক্টে আমাদের একবার যোগজীকরণ করতে হবে, এবং এক্স মানে সরণ পাইতে চাইলে আমাদের এই যে বেগকে একবার যোগজীকরণ করতে হবে। ওকে, এই দুইটার বেসিক ফর্মুলা গুলো তো আমরা জানি। তো এই ছিল গতিবিদ্যার কাহিনী আর কি। সো গতিবিদ্যার কাহিনী হলো, এখন আসলে নিউটনিয়ান বলবিদ্যা। নিউটনিয়ান বলবিদ্যা এটাও খুব দারুণ একটা জিনিস। সো এইখান থেকেও তোমাকে সিকিউ দিবে, বাট সিকিউ 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 এখান থেকেও সিকিউ দিবে আমাদের। এইখান থেকে সিকিউ এর মধ্যে যে জিনিসটা বলবো, এখান থেকে সিকিউ এর মধ্যে যে জিনিসটাতে গুরুত্ব দিবে সেটা হচ্ছে কৌণিক সংক্রান্ত। কৌণিক সংক্রান্ত সিকিউ আসার পসিবিলিটি এইটার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে 70 থেকে 80%। 70 থেকে 80% কৌণিক সংক্রান্ত। কৌণিক সংক্রান্ত কি, জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক, তারপরে হচ্ছে কৌণিক গতিশক্তি, কৌণিক গতিশক্তি, গতিশক্তি। তারপরে এই যে সুতা বৃত্তাকার পথে, হ্যাঁ এখান থেকে আরেকটা জিনিস হচ্ছে উলম্ব তলে, উলম্ব তলে ঘূর্ণন। এইটা একটু দেবা, উলম্ব তলে ঘূর্ণন। আমরা নর্মালি যে ঘূর্ণনটা দেখি সেটা হচ্ছে বৃত্তাকার পথে ঘূর্ণন। উলম্ব তলে ঘূর্ণন যদি বলে দেয়, উলম্ব যদি উল্লেখ থাকে, ওকে, সো উলম্ব উল্লেখ তাহলে ধরো এখানে এ পয়েন্ট, বি পয়েন্ট, এখানে ধরলাম সি পয়েন্ট। এই যে উলম্ব তল যদি বলে, তাহলে উলম্ব তল বললে কিন্তু তোমার সুতার টান টান এগুলা যদি নাও, উলম্ব তল বললে কিন্তু আমাদের ওয়েট জিনিসটা কিন্তু কাজে দিবে, এমজি, ডাব্লিউ সমান এমজি। আর আনুভূমিক তলে বললে আমাদের কিন্তু এই ওয়েটটাকে হিসাবে আনতে হয় না, বা এই ওয়েটটাকে আমরা অ্যাভয়েড করি আর কি। এই জিনিসটা মাথায় রাখবা, যদি উলম্ব তলে ঘূর্ণন বলে, উলম্ব তলে ঘূর্ণনের ক্ষেত্রে আমাদের কেন্দ্রমুখী বল, কেন্দ্র বিমুখী বল, সুতার টান এইগুলো আর কি। ওকে, আর আনুভূমিক তলে কেন্দ্র, এই যে আনুভূমিক তলে সুতার টানটা হয় টি সমান হয় এম বি স্কোয়ার বাই আর, এটা আনুভূমিক তলে, আনুভূমিক তলে। ঠিক আছে, তো উলম্ব তলে যদি বলে তাহলে কিন্তু আমাকে ওয়েটটা আনতে হবে, এটা দেখবা ম্যাথ গুলা পাইবা কিন্তু। আর তোমাদের যদি আনুভূমিক তলে বলে তাহলে কিন্তু আমাদের ওয়েটটা কাজে আনতে হয় না, কেন্দ্রমুখী বল বা কেন্দ্রবিমুখী বল এটা টান বল হিসেবে কাজ করে আর কি। ওকে, তাহলে সুতা ছিঁড়ে যাবে কিনা এই সংক্রান্ত ম্যাথটা যদি বলে তাহলে এই জিনিসপত্র দেবো। তারপরে আর যে জিনিসগুলো আছে এখানের মধ্যে আছে তোমার একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষ, একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষ, স্থাপক সংঘর্ষ। ওকে, একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষ, এই জিনিসটা দেখতে পারো। একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে কিন্তু আমাদের পি মানে ভরবেগ এন্ড গতিশক্তি ইকে স্থির। স্থির বলতে সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরে দুইটাই কি থাকে, ফিক্সড থাকে। সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরে দুইটাই ইকুয়াল থাকে আর কি। ওকে, চেঞ্জ হয় না, এই জিনিসটা একটু ফোকাস দিবা। আর রৈখিকের ক্ষেত্রে যদি তোমাদের দেয় আনত তলে দিতে পারে, আনত তল, আনত তলে এই যে এইভাবে ইনক্লাইন দিয়ে দিতে পারে, ইনক্লাইন দিয়ে দিতে পারে। আনত তলে তোমার ঘর্ষণ টর্ষণ রিলেটেড, আনত তলে ঘর্ষণ সম্পর্কিত। ঠিক আছে, এইগুলা দেওয়ার পসিবিলিটি খুবই কম। যা দিতে পারে এখান থেকে বেশি চান্স হচ্ছে আমাদের 70 থেকে 80% হচ্ছে কৌণিক সংক্রান্ত। আর আরেকটা জিনিস, আরেকটা বেশি আমি বলবো যে 10 থেকে 15% চান্স, সেটা হচ্ছে আমাদের ব্যাংকিং, ব্যাংকিং 10 থেকে 50%, 15% আর কি ব্যাংকিং। এই ছিল মোটামুটি চতুর্থ অধ্যায়ের সিকিউ। আর এমসিকিউ এর ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে ভাই, এমসিকিউ এর ক্ষেত্রে সাজেশন হচ্ছে অল এমসিকিউ দেওয়া, বোর্ড, বোর্ডের অল এমসিকিউ দেখে যাবা। বুঝা গেল, বোর্ডের অল এমসিকিউ দেখে যাবা। তাহলে এইটা ছিল চতুর্থ অধ্যায়। ওকে, তারপরে আসি পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় কি আমাদের কাজ, শক্তি এন্ড ক্ষমতা, কাজ শক্তি ও ক্ষমতা। কাজ শক্তি এন্ড ক্ষমতা, এখান থেকে যে জিনিসটা বেশি আসতে পারে, এখান থেকে যে জিনিসটা বেশি আসতে পারে সেটা হচ্ছে ভারকেন্দ্রিক সরণ, ভারকেন্দ্রিক সরণ। আর আরেকটা জিনিস হচ্ছে তোমার কুয়ার ম্যাথ, কুয়ার ম্যাথ
বারকেন্দ্রিক সরণ আর কোয়ার ম্যাথ। বারকেন্দ্রিক সরণ কি, ওই যে একটা ইট, এইভাবে ইট দেওয়া আছে, এইভাবে ইট গুলা দেওয়া আছে। সো এই ইটটাকে তুমি যদি আনুভূমিক থেকে একটা একটা করে এইভাবে তুমি যদি বিল্ডিং সাজাও, তাহলে সেই সম্পর্কিত কতটুকু কাজ করতে হয় এই রিলেটেড। এইখানের ক্ষেত্রে আমি বলবো যে দিনাজপুর 23 একটা ম্যাথ ছিল, দিনাজপুর 23 না দিনাজপুর 17-তে, দিনাজপুর 17-তে একটা ম্যাথ আছে। এই ম্যাথটা একটু দেখে দেবা। আর একটা ম্যাথ পাইবা মেবি চট্টগ্রাম বা ঢাকা 23-এ মনে হয় আসছে। এইটা হচ্ছে এইভাবে ইনক্লাইন্ড অবস্থায় ছিল, 30 ডিগ্রি করে ইনক্লাইন্ড অবস্থায় 30 ডিগ্রি করে ছিল। ঠিক আছে, এই দুইটা ম্যাথ দেখে যাবা বারকেন্দ্রিক সরণের ক্ষেত্রে। আর কুয়ার ক্ষেত্রে যে ম্যাথটা দেখে যাবা সেটাও বাবা কুয়া ক্ষেত্রে, এই যে কুয়ার ম্যাথ। তো কুয়ার ম্যাথ দেখে যাবা কি, ধরো একটা কুয়া এইভাবে দেওয়া ছিল, ওকে, কুয়ার সম্পূর্ণ ভর্তি কুয়া সামথিং এই ধরনের একটা ম্যাথ। প্রবলেম গুলো একটু দেবা। সম্পূর্ণ ভর্তি কুয়ার ধরো তুমি 2/3 পানি তুলছো, 2/3 বা 2/3 অংশ পানি তোলার পরে কুয়াটা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, পানি তোলার পরে কুয়াটা নষ্ট হয়ে গেছে, তাহলে যে কাজটা হয়েছে সেই জিনিসটা করবা, সেটা ইয়ে করবা। বা পরের কাজ করতে হলে মোটরের ক্ষমতা কত। তো এইখানে যে জিনিসটা হচ্ছে সম্পূর্ণ ভর্তি কুয়া। আমরা যে কেসগুলো করি, এই কেসগুলো একটু বলে দেই। ধরো এখানে আমরা যে কেসগুলোর সাথে পরিচিত সেটা বলছে 2/3 পানি আছে, 2/3 পানি আছে, ধরো এতটুকুতে পানি আছে, এখন তুলতে কতটুকু কাজ করতে হয়। আর এটা ছিল তোমার সম্পূর্ণ ভর্তি কুয়া, তার 2/3 পানি তোলার পরে পাম্পটা নষ্ট হয়ে গেছে। দুইটা কেস বুঝাইতে পারছি। একটা ছিল 2/3 পানি আছে, আর একটা কেস হলো সম্পূর্ণ ভর্তি কুয়া, 2/3 পানি উঠানোর পরে পাম্পটা নষ্ট হয়ে গেছে। বাকি পানি তুলতে একই ক্ষমতার পাম্প যদি আমরা ব্যবহার করি, তাহলে কি একই সময়ে পানি তুলতে পারবে কি না। ওকে, একই সময়ে পানি তুলতে পারবে কি না, এই রিলেটেড বুঝাইতে পারছি। সো এই জিনিসটাতে একটু ফোকাস দিবা, এই জিনিসটাতে একটু ফোকাস দিবা। ওকে, তো মোটামুটি আমাদের আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে আনত তলে তুমি যদি এইভাবে তল বরাবর যদি তুলো, তাহলে তোমার কাজ কত হবে এই সম্পর্কিত জিনিসপত্র একটু দেওয়া। এইখানে দেখো, তলে যদি ঘর্ষণ থাকলে থাকলে যে জিনিসটা আসবে, তোমার mgh+fkx, ঘর্ষণ তাহলে কাজ কিন্তু এইটা হবে mgx+fkh। তার মানে আমাদের পঞ্চম অধ্যায় থেকে যে জিনিসগুলোতে ফোকাস দিব, ফার্স্ট অফ অল বারকেন্দ্রিক সরণের এই যে একটা একটা করে ইট এবং ইনক্লাইন্ড ইট, এই দুইটা ম্যাথ দেখবো, এই টাইপের ম্যাথ সৃজনশীলে পেয়ে যাবো। দেন কোয়ার ম্যাথ, আমি যে জিনিসটাতে বললাম কোয়ার ম্যাথ যদি এভাবে ফাঁকা থাকে, তাহলে কিন্তু তুলতে যে কতটুকু বারকেন্দ্রিক সরণ হয়েছে এটা আমরা বের করতে পারবো। বাট আমার প্রবলেম স্টাডি হচ্ছে কি এইটাতে বেশি ফোকাস দিবা, এই টাইপে। এটা ধরলাম আমি, যদি কুয়া থেকে আসে তাহলে এইটা ধরলাম আমি 70%। এই প্রশ্নটা যদি দেয় তাহলে এই 70% রং আনসার দেওয়ার পসিবিলিটি আছে, রং হওয়ার সম্ভাবনা আছে, তোমাদের। সো এই ম্যাথটা একটু দেখে যাইবা, কারণ পরীক্ষার হলে গিয়ে তুমি থিঙ্কিং করবা, শেষ ধরা খেয়ে গেছো। পরীক্ষার হলে তুমি থিঙ্কিং করবা, ধরা খেয়ে গেছো। সো এখনই তোমার থিঙ্কিং করার সময়। ওকে, এখনই তুমি এই যে ভিডিওটা দেখা শেষ করে প্রথমে যে ভিডিওটা তো দেখছো নোট টুট করে, মানে কোন কোন টপিক বলছি এইটা দেখার পরেই এই যে জিনিসগুলো বলছি আগে এই জিনিসগুলো ফোকাস করবা, আদারওয়াইজ ধরা খাইবা, শিওর ধরা খাইবা। ওকে, আচ্ছা, তারপরে ঘর্ষণ না তাহলে, কারণ সহজ জিনিস তুমি পারবা, আমি তোমার উদ্দেশ্য হচ্ছে কঠিন জিনিস যে জিনিসটা। এখন আসো অবিকর্ষ মহাকর্ষ অবিকর্ষ, এখান থেকে সৃজনশীল না আসার পসিবিলিটিও বেশি। মহাকর্ষ অবিকর্ষ এখান থেকে সৃজনশীল না আসার পসিবিলিটিও বেশি, বা যদিও আসে দেবা এটার সাথে অষ্টম অধ্যায় অ্যাড করে দিচ্ছে, এটার সাথে অষ্টম অধ্যায় যোগ করে দিতে পারে, মানে কম্বাইন দিতে পারে, সহজ হিসাব কম্বাইন দিতে পারে। তো আমার কথা হচ্ছে আমি একটু দেখিয়ে দিই, যদি আসে তাহলে কোন কোন টপিকস আমরা ফোকাস দিব সেটাই আমি দেখিয়ে দিই। প্রথম কথা হচ্ছে কৃত্রিম উপগ্রহ কৃত্রিম উপগ্রহের বেগ সংক্রান্ত এই জিনিসগুলো দেওয়া। ওকে, দেন পরে যে জিনিসটাতে ফোকাস দিতে পারি যে উচ্চতা নির্ণয় বা অভিকর্ষজ ত্বরণ নির্ণয়। একটা হচ্ছে উপরের দিকে গেলে বা নিচের দিকে গেলে, ঠিক আছে। উচ্চতা নির্ণয় মানে এই উচ্চতার সাথে তুমি উপরের দিকে গেছো বা নিচের দিকে গেছো, এই কাহিনীগুলা একটু ফোকাস দিবা। দেন কৃত্রিম উপগ্রহের গতি সংক্রান্ত, এই দুইটা জিনিস মোটামুটি মানে সিকিউর জন্য ইম্পর্টেন্ট আর কি এই অধ্যায়ের। ওকে, ইম্পর্টেন্ট বা এই দুইটা জিনিসে ফোকাস দিলেই মোটামুটি সিকিউরটা ওভারকাম হবে। ষষ্ঠ অধ্যায়ের মধ্যে আর তেমন ইয়ে নেই। মানুষ সপ্তম অধ্যায় এইটা শর্ট সিলেবাসে ছিল তোমার, ধরলাম 60%, এবং ফুল সিলেবাসে 40%, ফুল সিলেবাসের অংশ বাকি ছিল। সো এইখানে যেহেতু তোমাদের ফুল সিলেবাস এবং অনেক বছর দেয় নাই, তো এইখানে যে জিনিসটা দিতে পারে সান্দ্রতা বললেই নয়। দেন আসি পৃষ্ঠ টান অ্যান্ড পৃষ্ঠ শক্তি, সিকিউর জন্য আর কি, সিকিউর জন্য।
তারপরে আমরা কি দেখতে পারি, তারপরে আমরা পৃষ্ঠটান পৃষ্ঠ শক্তি গেল, সান্দ্রতা বল নির্ণয় গেল। এই যে সান্দ্রতা বলের দেখি আমি রিকল করতে পারি কিনা। ইএফ সমান 6, পারবো না, বাদ দাও, আমি ফর্মুলা লেখার দরকার নেই, ফর্মুলা তোমরা দেখে নিবা। ওকে, সান্দ্রতা বল পৃষ্ঠটান পৃষ্ঠ শক্তি। কৌশিকতা, কৌশিকতা মানে কৌশিক নল আর কি, নল। এইচ সমান একটা ফর্মুলা ছিল T2 পাই সামথিং, এই যে একটা ফর্মুলা ছিল কৌশিক নলের। ওকে, এই ছিল এইখান থেকে আসার, এই যে তিনটা টপিক বলছি, এই তিনটা টপিক থেকে আসার সম্ভাবনা হলো 80 থেকে 90%, 80 থেকে 90%। আর বাকি যে জিনিসটা রয়েছে, বাকি যে জিনিসটা রয়েছে 20 থেকে 30% জিনিস, মানে আমার পসিবিলিটিতে আমি নিলাম 20 থেকে 30% হচ্ছে পয়সনের অনুপাত, পয়সনের অনুপাত, অনুপাত। সো পয়সনের অনুপাতের শর্ত দেবা, শর্ত দেবা পয়সনের অনুপাত। দেন হচ্ছে ইয়ংস মডুলাস, ইয়ং মডুলাস, শেষ। এই দুইটা জিনিস দেখলেই হবে। ওকে, এই দুইটা জিনিস দেখলেই হবে সপ্তম অধ্যায় আর কি, ইয়ং মডুলাস। তারপর অষ্টম অধ্যায় পর্যাবৃত্ত গতি, পর্যাবৃত্ত গতি। তো এই অষ্টম অধ্যায়ে পর্যাবৃত্ত গতির মধ্যে আমরা কি কি জিনিসপত্র দেখবো? পর্যাবৃত্ত গতির মধ্যে প্রথমেই হচ্ছে সময় সংক্রান্ত। এই অষ্টম অধ্যায়ের সাথে প্লাস দিয়ে দিতে পারে আমাদের ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় কেমনে দিতে পারে একটু বলি, ষষ্ঠ অধ্যায়ের মধ্যে কেমনে দিতে পারে একটু বলি। ষষ্ঠ অধ্যায়ের ক্ষেত্রে তোমার ষষ্ঠ অধ্যায়ের ক্ষেত্রে দিতে পারে জিনি নয়, ওকে, জিনি নয়। আর অষ্টম অধ্যায়ে তখন ঢুকে দিতে পারে সময় নির্ণয়, পর্যায়কাল, বাড়লে বা কমলে এই টাইপ দিয়ে যোগা কিছু পাকিয়ে তোমাকে ম্যাথটা দিতে পারে আর কি। বুঝতে পারছি? এই যে আমরা পাহাড়ের চূড়ায় গেলে বা পাহাড়ের পাদদেশে গেলে কতটুকু সময় দিলে হবে, পাহাড়ের চূড়ায়, পাহাড়ের চূড়ায় বা পাদদেশে, পাদদেশে গেলে সময় সংক্রান্ত খুঁটিনাটি, সময় সংক্রান্ত দেওয়া, এখানে ঘুরিয়ে দেওয়ার মতো তেমন কোনো কিছুই নেই, সময় সংক্রান্ত জিনিসপত্র দেওয়া। ঠিক আছে, তো অষ্টম অধ্যায়ের মধ্যে সাজেশন বলতে, পর্যাবৃত্ত গতির মধ্যে সাজেশন বলতে এই জিনিসপত্রই আছে। তারপরেও আরো কিছু যদি লাগে সেটা হচ্ছে আমাদের, না পর্যাবৃত্ত গতির মধ্যে আর তেমন কোনো কিছু নেই। এখন আসো আমাদের নবম অধ্যায় তরঙ্গ, যেটাও আমাদের কিসে ছিল না, যেটা আমাদের শর্ট সিলেবাসে ছিল না, সেটা আমাদের ফুল সিলেবাসের মধ্যে এড হয়েছে, তরঙ্গ। তো তরঙ্গের মধ্যে যে জিনিসটা আছে, তরঙ্গের মধ্যে সিকিউর মধ্যে যে জিনিসটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের কি, অগ্রগামী তরঙ্গ, তরঙ্গের সমীকরণ, অগ্রগামী তরঙ্গের সমীকরণটা দেওয়া। ওকে, অগ্রগামী তরঙ্গের যে সমীকরণটা আছে ওই সমীকরণ রিলেটেড সম্পর্কিত যে ইয়েটা আছে, যেমন সমীকরণ থেকে তোমার বলতে পারে বেগ নির্ণয়, সমীকরণ থেকে বেগ, পর্যায়কাল, কম্পাঙ্ক ইত্যাদি বের করা, ইত্যাদি বের করা। ওকে, অগ্রগামী তরঙ্গের সমীকরণ। তারপরে যে জিনিসটা দেখতে পারো, তারপরে যে জিনিসটা দেখতে পারো আমাদের হচ্ছে বিট, বিট সংক্রান্ত, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিট সংক্রান্ত। ঠিক আছে, ধরো তোমার সূর্যলাকার আর কি, সূর্যলাকার বিট, সূর্যলাকার বিট, ঠিক আছে, সূর্যলাকার বিট সংক্রান্ত দেবা। আর যে জিনিসটা দেখতে পারো, আর যে জিনিসটা দেখতে পারো সেখানের মধ্যে সেটা হচ্ছে টানা তারের কম্পাঙ্ক, টানা তারের কম্পাঙ্ক, ঠিক আছে, টানা তারের কম্পাঙ্ক সম্পর্কিত। ওকে, আর যেটা দেখতে পারো শব্দের তীব্রতা, শব্দের তীব্রতা প্লাস তীব্রতা লেভেল, শব্দের তীব্রতা প্লাস তীব্রতার লেভেল। তার মানে এখান থেকে আমরা কি কি জিনিস দেবো, এখান থেকে আমরা বিট সংক্রান্ত জিনিসপত্র দেখতে পারি, যেমন সূর্যলাকার বিট একত্রে তুমি যখন ইয়ে করছো তখন 5 বিট দিত, তারপরে তুমি একটা সূর্যলাকারকে একটা বাহুকে ঘষছো, ঘষার পরে আবার দিছো, বিট বৃদ্ধি পাইছে, বিট হ্রাস পাইছে, এই সংক্রান্ত জিনিসপত্র দেবো। দেন টানা তারের কম্পাঙ্ক দেবো, আর শব্দের তীব্রতা এবং তীব্রতা লেভেল, এইটা আবার ইম্পর্টেন্ট, শব্দের তীব্রতা এবং তীব্রতা লেভেল। এই যে এই জিনিসপত্রগুলোর মধ্যে কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়ার কোনো কিছুই নাই ভাই, এইগুলা খুব সহজ অধ্যায়, এইগুলা খুব সহজ অধ্যায় আর কি, এখান থেকে তোমাকে ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কিছুই দিতে পারবে না। সো এই জিনিসটাতে একটু ফোকাস দিবা। ওকে, এখন আসি আমাদের সেই প্রাণপ্রিয় দশম অধ্যায় আদর্শ গ্যাস, আদর্শ গ্যাস। সো এইটা থেকে আমরা কি কি পড়বো, আদর্শ গ্যাসের থেকে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে ভাই শিশিরাঙ্ক, শিশিরা, শিশিরাঙ্ক, শিশিরাঙ্কের ক্ষেত্রে আমরা কি করবো, আপেক্ষিকতা, আপেক্ষিক আর্দ্রতা আর কি, আপেক্ষিক আর্দ্রতার মেয়াদ, এইটা দেওয়ার পসিবিলিটি 90%।
আপেক্ষিক আর্দ্রতা মেয়াদ সম্পর্কিত দেওয়ার পসিবিলিটি হচ্ছে 90%। আর যদি প্রশ্নগুলো সহজ করে তাহলে রোদের গভীরতা কি, ধরো একটা বাবলস আছে, ওই বাবলসটা উপরে উঠে আসলে বাবলসের আকৃতি এতটুকু বৃদ্ধি পায়, আয়তন বাড়ে, ক্ষেত্রফল বাড়ে, হোয়াট এভার, এই টাইপের জুই দিয়ে বলে যে আমাদের কত ইয়ে বের করো। আর আরেকটা হচ্ছে সিআরএমএস শেষ। সিআরএমএস এই হচ্ছে আদর্শ গ্যাসের, আমাদের সিকিউ দিতে পারে আদর্শ গ্যাস থেকে এই টপিক্সের উপর, বুঝতে পারছো, এই টপিক্সের উপর। এখন একটা জিনিস, ইম্পর্টেন্ট একটা জিনিস শেয়ার করি, এই জিনিসটা যেহেতু আমরা দশম অধ্যায়ে চলে আসছি, শিশিরাঙ্ক। এই শিশিরাঙ্ক জিনিসটা কি বোঝায়? এই শিশিরাঙ্ক জিনিসটা বোঝায় কিন্তু আমাদের তাপমাত্রা। এই শিশিরাঙ্ক মানে হচ্ছে তাপমাত্রা, অনেকে আবার এটাকে সম্পৃক্ত জলীয় বাষ্প ভাবে বা সংক্ষিপ্ত জলীয় বাষ্প চাপ ভাবে, এই জিনিসটা পাওয়া যাবে না। শিশিরাঙ্ক মানে হচ্ছে তাপমাত্রা, এটা নোট করে রাখবা। ওকে। ও আরেকটা জিনিস, এইখান থেকে গ্লেসারের উৎপাদকের সমীকরণটা দিতে পারে, গ্লেসারের উৎপাদকের সমীকরণ এড করে নিবা। ঠিক আছে। তো এখন যদি তুমি আমাকে বলো যে ভাই কি পড়বো বা কোনটা থেকে সৃজনশীল আনসার আপনি করতেন, আপনি কোনটা থেকে করতেন? এখন আমি এইচএসসি 26 হলে যে অধ্যায় হতে উত্তর দিতাম তা হচ্ছে: এক, ভেক্টর। ভেক্টর। দুই, গতি বিদ্যা। এক ভেক্টর, দুই গতিবিদ্যা। তিন হচ্ছে কাজ শক্তি ক্ষমতা আসতো না। দেন হচ্ছে আদর্শ গ্যাস। দেন হচ্ছে আমাদের আদর্শ গ্যাস গেল। দেন হচ্ছে আমাদের আদর্শ গ্যাসের পর আমি কোন অধ্যায়টা দিতাম, দেন হচ্ছে আমাদের সপ্তম অধ্যায় পদার্থের গাঠনিক ধর্ম। পদার্থের গাঠনিক ধর্ম। গাঠনিক ধর্ম। পদার্থের গাঠনিক ধর্ম। দেন হচ্ছে আমাদের পদার্থের গাঠনিক ধর্ম পরে আমরা যে জিনিসটা দিতাম, নিউটনিয়ান বলবিদ্যা। নিউটনিয়ান নিউটনিয়ান বলবিদ্যা। আর ষষ্ঠতে আমি রাখতাম তরঙ্গ। তরঙ্গ। দেখো, আমি যদি এইচএসসি 26 হইতাম তাহলে এই 6টা অধ্যায় আমি ভালো করে প্রস্তুতি নিতাম। ভেক্টর থেকে শিওর আমাদের আসবেই ভাই। ভেক্টর থেকে কালারটা একটু চেঞ্জ করেই, কালারটা গ্রিন নেই। আচ্ছা, তো ভেক্টর থেকে শিওর আসবে, এটা কনফার্ম। গতিবিদ্যা থেকেও আসবে, এটাও কনফার্ম। ভেক্টর থেকে কি কি ঘুরিয়ে দিতে পারে আমি প্রথম দিকেই বলে ফেলছি। গতিবিদ্যা থেকে কি মিস্টেক করতে পারে সেটাও আমি বলে ফেলছি। আর এইগুলোর মধ্যে তেমন কোনো মিস্টেক হয় না, আদর্শ গ্যাস থেকে ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়ার কোনো কিছুই নেই, এটা ইজিলি আমি করে ফেলতাম। আর পদার্থের গাঠনিক ধর্ম, এইগুলো ফর্মুলা জানলে কিন্তু তুমি আনসার করতে পারবা। ওকে। গাঠনিক ধর্মের মধ্যে একটু পেঁচ লাগতে পারে, প্রয়োজনীয় অনুপাত, এই জিনিসটা একটু অ্যাপ্লাই করতে হয় যে আদর্শ জিনিসপত্র কি না এইটা। আচ্ছা, তারপরে তরঙ্গ। তরঙ্গ বা এখানে অপশন হিসেবে যেটা থাকতো আর কি, যেমন কাজ শক্তি ক্ষমতা বা তোমার যদি মহাকর্ষ অভিকর্ষ এই ধরনের কোনো কিছু থাকতো তাহলে ওইটা হয়তো আমি সিলেক্ট করতাম। বাট এই চারটা আমি কনফার্ম দিতাম, এই চারটা থেকে আমি কনফার্ম দিতাম, আনসার করতাম আর কি, এই চারটা থেকে আমি কনফার্ম আনসার করতাম। তারপরে তো আর বললামই এইখান থেকে। তারপরে তরঙ্গ থেকে, তরঙ্গের ইকুয়েশন যদি জানো তাইলে ওই ইকুয়েশন রিলেটেড, আর নিউটনের বলবিদ্যা রিলেটেড। এই 6টা অধ্যায় থেকে তোমার শিওর শর্ট তোমার আসবেই, এই 6টা অধ্যায় থেকে শিওর শর্ট আসবেই। তাহলে তোমার এখন নৈতিক দায়িত্ব কি? তোমার নৈতিক দায়িত্ব, নৈতিক দায়িত্ব, প্রথম কথা, ওয়ান শট প্লাস দেখা যাবে না, দেখা যাবে না। দ্বিতীয় কথা, যা যা বলছি, যা যা বলছি সেগুলো কি করে ফেলবা, সেগুলো প্রথমে শেষ করব, শেষ করব। তৃতীয় কথা, বাকি বোর্ডগুলো দেখব, বোর্ড প্রশ্ন প্লাস ফর্মুলা, ফর্মুলা দেখব। দেন গাইড বা বই যা আছে যে কোনো তার এমসিকিউ। তো এই দায়িত্বগুলো হচ্ছে তোমার, এই দায়িত্বগুলো হচ্ছে কি তোমার। আর যারা এইটার স্লাইড চাচ্ছ, স্লাইড চাইলে তোমার যে জিনিসটা, স্লাইড যদি পাইতে চাও, স্লাইড লাগলে কমেন্ট, স্লাইড অ্যান্ড
এমসিকিউ, পিডিএফ লাগলে কমেন্ট, পিডিএফ আর দুটোই লাগলে বোথ লাগলে কমেন্ট, বোথ। এই তিনটা জিনিসের মধ্যে তোমার যে জিনিসটা লাগবে সেটাই লিখে তুমি কমেন্ট করবা, ওকে? তো ভালো করে এইচএসসি 26 তোমরা পদার্থ পরীক্ষাটা দিবা, ঠিক আছে? তো বেস্ট উইশেস তোমাদের জন্য।